ইন্দোনেশিয়ার একটা গ্রাম, যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে। গ্রামের পাশে রয়েছে একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে যাওয়া মানেই নির্ঘাত মৃত্যু। গ্রামে সন্ধ্যা নামতেই শুরু হয়ে যায় ভূতের ভয়ানক কর্মকাণ্ড, যে কারণে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোনো নিষেধ। ভুল করেও যদি বেরোয় তাহলেই ভয়ানক মৃত্যু। এমন কোন রহস্য লুকিয়ে আছে সেই গ্রামের মধ্যে? আবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোনো নিষেধ কেন? সেরকমই হাড়হিম করে দেওয়ার মতো একটা হরর মুভিটার নাম অক্ত মাগরিব। মুভি শুরু হয় এক পড়ন্ত বিকেলে। ইন্দোনেশিয়ার জাতিজাগার নামের এক গ্রামের তিন বন্ধু ওয়াতি, কার্তা এবং রাজাত মিলে জঙ্গলের পাশের মাঠে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসে। মাগরিবের আজান শুনে ওয়াতি সবাইকে বাড়ি ফিরতে বলে। তখন ওরা দুজন বলে, তুই একা যা, আমরা দুজন পরে আসছি। ওয়াতি বাড়ি ফেরার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। রাজাত খেলতে খেলতে লাঠির ছোট্ট টুকরোটা জোরে মারলে সেটি জঙ্গলের বেশ কিছুটা ভিতরে গিয়ে পড়ে। ফলে কার্তা একাই খুঁজতে গিয়ে দেখে সেটি পাথর ও কাঠের গুঁড়ির পাশে পড়ে আছে। তখন কাঠের টুকরোটা ছোট্ট একটা গর্তের ভিতরে ঢুকে যায়। আর অন্যদিকে ওয়াতি একা যাওয়ার সময় সে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। কেউ যেন তার নাম ধরে ডাকছে। এমনিতে ওয়াতির ভূতের ভয়, তাই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আওয়াজটা শুনে সে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। ওয়াতি ভয়ে চিৎকার করতে শুরু করে। ওয়াতির চিৎকার শুনে রাজা তার পিছনে ছুটতে শুরু করে। আর এদিকে কার্তা কাঠের টুকরোটা তোলার জন্য গর্তে হাত ঢুকিয়ে দেয়। তখন ওই গর্তের ভেতর থেকে কেউ তার হাতটা টেনে ধরে। কার্তা জোরে টেনে তার হাতটা বের করলে দেখে তার একটা আঙ্গুল নেই। কাটা আঙ্গুলটা দিয়ে রক্ত বেরোচ্ছে। কার্তা ভয়ে চিৎকার করে ওঠে। তবে তার আওয়াজটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এরপর কাহিনী শিফট হয় 30 বছর পর, অর্থাৎ 2002 সালে। দুই বন্ধু আদি আর সামান, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। জঙ্গলের পাশে ছোট্ট রাস্তা দিয়ে দুজনে দৌড়ে চলেছে। প্রতিদিনের মতো আজও তাদের স্কুলে ঢুকতে দেরি হয়ে গেছে। তাই ম্যাডাম ওরও তাদের অনেক বকাবকি করে, কারণ ওদের দুজনের স্কুলে আসতে প্রতিদিনই লেট হয়। যার কারণে বিদ্যালয়ের সবচেয়ে পিছিয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে এরা দুজন। ক্লাসের মধ্যে ওরা দুজন হোমওয়ার্ক করে না নিয়ে আসায় মিস ওরও তাদের অনেক বকাবকি করতে শুরু করে। তখন ক্লাসের বাকি সবাই অনেক মজা নিচ্ছিল। ক্লাস শেষে দুই বন্ধুকে শাস্তি হিসাবে বারবার করে বোর্ডে লিখতে হয় তারা আর স্কুলে আসতে দেরি করবে না। আয়ু ক্লাসের ফার্স্ট গার্ল, যার কারণে সে ম্যাডামের ভীষণ প্রিয়। ম্যাডাম আয়ুর নির্ভুল হোমওয়ার্ক এবং নতুন কিছু শেখার আগ্রহ দেখে তাকে একটা পেন গিফট করে। তবে সুযোগ পেলে আয়ুও একটু আধটু ওদের সঙ্গে দুষ্টামি করে, কারণ আয়ু তাদের বেশ ভালো বন্ধু ছিল। আয়ু ক্লাসরুম থেকে বের হওয়ার সময় সামানকে বলে তার বাবা আজ সকালে তাকে খুঁজছিল। কথাটা শুনে সামান চিন্তিত হয়ে পড়ে। সামান এদের মধ্যে সবচেয়ে গরিব পরিবার থেকে বিলং করে। সামানের ভাই শামিউন শহর থেকে মধু সংগ্রহ করে আনে, আর সেই মধুটা সামান আয়ুর বাবার দোকানে বিক্রি করে। কিন্তু কয়েকদিন ধরে সামানের ঘুম থেকে লেটে ওঠার জন্য সে আয়ুর বাবাকে মধু ডেলিভারি করতে পারছে না। তাই আয়ুর বাবা তাকে সময় মতো মধু ডেলিভারি করতে বলে। এই সময় আয়ু কাউকে খাবার দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আয়ুর বাবা তাকে সন্ধ্যা নেমে আসার আগেই বাড়ি ফিরতে বলে। আয়ু তার দুই বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। আয়ু যেতে যেতে গ্রামের শেষের দিকে একটা ছোট্ট কুঁড়ো ঘরের কাছে খাবার দিতে আসে, কিন্তু লোকটা তাকে দ্রুত বাড়ি ফিরতে বলে, কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। এখন এখানে থাকা নিরাপদ নয়। আর এই দিকে দুই বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় ঠিক সেই বড় পাথরের সামনে গিয়ে দুজন থেমে যায় এবং আদি বলে, শুনেছি মিস্টার কার্তা এখানটায় নাকি তার আঙ্গুল হারিয়েছিল। তবে সামান এটা নিয়ে মজা করলেও আদির পেছনে কালো কাপড় পরা কাউকে দেখা যায়। রাত্রে সামান তার অসুস্থ ঠাকুমাকে খাওয়াতে বসলে তার শহর থেকে তার ভাই আসে। টেবিলের ওপর মধুর বোতলগুলো দেখে সামুন এটা বুঝে যায় সে আয়ুর বাবাকে মধুগুলো দিয়ে আসেনি। সে রেগে গিয়ে সামানকে মারতে শুরু করে। অসুস্থ ঠাকুমা সামানকে মারতে দেখে কেঁদে ওঠে। তিনি সামানকে খুব ভালোবাসে, কিন্তু সে অসহায়, কারণ সে বোবা, এমনকি বিছানা থেকে উঠতেও পারে না। সামিউন তাকে কাল সমস্ত মধু বিক্রি করার অর্ডার দিয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের সেই কালো কাপড় পরা আত্মাটাকে দেখা যায়, কিন্তু সামান দেখার আগেই অন্ধকারে মিশে যায়। পরদিন সকালে আবারও সামানের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়।
সে মধুর বোতল নিয়ে স্কুলের দিকে রওনা হয়। আর যেমন করে হোক মধুগুলো বিক্রি করতেই হবে। কিন্তু প্রতিদিনের মতো আজও লেট করে স্কুলে আসায় ম্যাডাম তাদের টয়লেট পরিষ্কার করার শাস্তি দেয়। দুই বন্ধু অসহায়ের মতো টয়লেট পরিষ্কার করতে শুরু করে। আর এইদিকে জঙ্গলের মধ্যে একটা পাগল অদ্ভুত আওয়াজ শুনে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায়। এইদিকে দুই বন্ধুর কাজ শেষ করতে করতে মাগরিবের আজান পড়ে যায়। রাস্তায় যেতে যেতে তারা একটা গাড়িতে লিফট নেয়। গাড়িতে যেতে যেতে ম্যাডাম সবসময় তাদের উপর একটু বেশি রেগে থাকে। এই নিয়ে দুই বন্ধু আলোচনা করতে থাকে। আদি বলে, আসলে ম্যাডাম সিঙ্গেল, কোনোদিন প্রেম করেনি, তার কারণে মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকে। ম্যাডাম যদি স্কুল ছেড়ে চলে যায় তাহলে আমাদের ভালো হয়। তখন সামান বলে, সব থেকে ভালো হবে ম্যাডাম যদি মরে যায়। কথাটা শুনে ড্রাইভার সামানের উপর ভীষণ রেগে যায়। ড্রাইভার সামনে তাকাতেই গাড়ির সামনে একটা কালো কাপড় পরা আত্মাকে দেখতে পায়, যার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। এইদিকে মিস ওরও মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে তার নিজের কাজ করছিল। হঠাৎ নজর পড়ল বাড়ির মেন দরজায়। দরজাটা খোলা দেখে ম্যাডাম অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে দরজাটা লাগিয়েছিল। এবার সে দরজাটা ভিতর থেকে লক করে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো দরজাটি আবারও খুলে যায়। মিস ওরও আবারও দরজাটা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে একটু আসতেই কেউ দরজায় টোকা মারে। তখন মিস ওরও পিছন দিকে ঘুরতেই একটা কালো কাপড় পরা ভয়ঙ্কর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরের হাত পা সব কিছু বেঁকে যেতে শুরু করে। তার চোখ দুটো একদম সাদা হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। দেখে মনে হচ্ছে তাকে জিনে ধরেছে। মিস ওরও ওখানেই নৃশংসভাবে মারা যায়। আর এইদিকে আদি আর সামান ম্যাডামের মৃত্যু সংবাদ শুনে ম্যাডামের বাড়ি আসলে দেখে গোটা গ্রামের লোকজন ভিড় জমিয়েছে। ম্যাডামের লাশের অবস্থা এতটাই ভয়ানক ছিল যে চাদর দিয়ে সম্পূর্ণ দেহটা ঢেকে রাখা হয়েছে। গ্রামের লোকেরা ওদের দুজনকে দেখে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু সামানের মনে তখনও ভয়। আদি বলে, আমাদের ওই রকম বলার কারণে কি ম্যাডাম মারা গেলেন? সামান কিছু না বলেই এগিয়ে যায়। ঠিক সেই সময় ম্যাডামের বাড়ির পাশে পাগলটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন জানাজার সময় ম্যাডামের বাড়ি সবাই উপস্থিত হয়। সামান মন খারাপ করে ওখানে বসেছিল। হঠাৎ তার নজর পড়ে ম্যাডামের মুখের দিকে। মুখটা একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সামান এটা দেখতেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর কবর দেওয়ার জন্য ম্যাডামের লাশ গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে পচা গলা অবস্থায় দেখে সামান চমকে ওঠে। সন্ধ্যায় সামান যখন তার ঠাকুমার জন্য খাবার রেডি করছিল, তখন ঠাকুমা হঠাৎ জানালার দিকে একইভাবে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু সে বলতে পারছে না। হঠাৎ তখন দরজাটা খুলে যায়। এক ভয়ঙ্কর আওয়াজ শুনে সামান পিছনে ফিরে দেখে ম্যাডাম ওরও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সামানের দিকে এগিয়ে আসছে। তবে পরক্ষণে দেখে কেউ নেই। সামান ভয় পেয়ে যায় আর কলসির ভেতরে থাকা জল তার চোখ মুখে দেয়। তখন কালো কাপড় পরা একটা জিন কলসি থেকে বেরিয়ে সামানের ভিতর ঢুকে যায়। সামানের চোখ দুটো সাদা হয়ে যায়। তার সারা শরীর কাঁপতে থাকে। সে রাত্রে আয়ু এবং ওর বাবা গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাস্তার মোড়ে জমায়েত করে, কারণ আজ স্কুলে নতুন ম্যাডাম আসছে। ম্যাডাম রাতের লাস্ট গাড়িতে এসে পৌঁছায়। নতুন ম্যাডামের নাম নিংসি। গ্রামের প্রধান নিজের পরিচয় দিয়ে সবার সঙ্গে নিংসি ম্যাডামের পরিচয় করিয়ে দেয়। আর এই সব কিছু পাগল লোকটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। সকাল হলেই শামিউন শহর থেকে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আয়ুর বাবার কাছে টাকা আনতে গেলে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে সামান কোনো মধু নিয়ে আসেনি। কথাটা শুনেই শামিউন রেগে যায় আর বাড়ি গিয়ে সামানকে খুব খারাপভাবে মারতে থাকে। আর রেগে গিয়ে বলে, তুই আসলে কি চাস? সামান বলে, তোর মৃত্যু। এই কথা শুনে শামিউন আবার তাকে মারতে যায়। সামান একটা ছুরি নিয়ে শামিউনের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে। আর এই সব কিছু অসুস্থ ঠাকুমার চোখের সামনে চুপচাপ দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভাইয়ের লাশ রেখে সামান হাতে একটা ছুরি নিয়ে বেরিয়ে পড়ে আর গ্রামের প্রধানের মুরগির খামারের সব মুরগিগুলোকে কেটে ফেলে। তবে এসব কিছু পাগলটা দূর থেকে দেখে নেয়। সেই রাত্রে পাগলটা আয়ুর বাবার দোকানের সামনে একটা তাবিজ রেখে আসে। পরদিন সকালে আয়ুর বাবা দোকানের শাটার তুলে দেখে সামান দেওয়ালে মাথা ঠুকছে।
আয়ু আর আয়ুর বাবা এটা দেখে অবাক হয়ে যায়। আয়ুর বাবা কি হয়েছে জিজ্ঞাসা করলে সামান তার হাতে দুটো মধুর কলসি ধরিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আয়ুর বাবা মধুটা চেক করতে গিয়ে রক্ত দেখে সঙ্গে সঙ্গে কলসিটাকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে গ্রামের প্রধান ঘুম থেকে উঠে দেখে তার খামারের সব মুরগিগুলোকে কেটে বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে। সে বুঝে উঠতে পারছে না এটা কে করেছে। তবে গ্রামের সবার সন্দেহ হয় সামানের উপর। তাই আর দেরি না করে সবাই ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা বের হতেই আয়ু আদিকে নিয়ে সামানের বাড়ির দিকে রওনা হয়। তারা বাড়ির দরজা খুলতেই শামীউনের পচা গলা লাশ দেখতে পায়। তারা সবাই ভয়ে চিৎকার করে ওঠে। ততক্ষণে আয়ু আর আদি চলে আসে। এটা দেখে আদি ভয়ে হুট করে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। আয়ুও তার পিছন পিছন ছুটতে শুরু করে। আদি দৌড়ে জঙ্গলের পাশে একটা পুকুরের সামনে এলে দেখে সামান জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আদি সামানকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু তার কানে কোনো আওয়াজ যাচ্ছে না। আদি সামানকে ধরতে গেলেই সে অজ্ঞান হয়ে পড়ে। আদি আর আয়ু সামানকে নিয়ে বাড়ি আসে। এখন সে কেমন যেন ঘরের কোনায় চুপচাপ হয়ে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। সেই সময় ম্যাডাম নিংসি আসে আর সামানের সঙ্গে কথা বলার জন্য ঘরের ভিতরে যায়। কয়েক মিনিট নিংসি ম্যাডাম ওর সঙ্গে কথা বলে একাই বেরিয়ে আসে। কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়। তখন সামার তার ঠিক সামনে তার রক্তমাখা ভাইকে দেখতে পায়। সে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মিস ওরুর আত্মা তার উপরে অ্যাটাক করে দেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে ভিতরে ঢুকতে দেখে সামানের দেহটা ওপর থেকে ঝুলছে। সে নিজে নিজেই আত্মহত্যা করেছে। পরদিন সকালে সামানের লাশ কবর দেওয়া হয়। তবে বন্ধুর মৃত্যুতে সব থেকে কষ্ট পেয়েছিল আদি। সারাদিন সে ঘরে বসে কাঁদতে থাকে। পরের দিন ক্লাস শেষে আদিকে একা বসে থাকতে দেখে ম্যাডাম নিংসি ওকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তোমার বন্ধুর মৃত্যু হয়েছে, তাই তোমার মন খারাপ থাকাটা স্বাভাবিক। তবে তোমাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে, যেহেতু সামনে তোমার পরীক্ষা। এর জন্য ম্যাডাম নিংসি আদিকে এক্সট্রা ক্লাস করার জন্য তার বাড়িতে আসতে বলে। আদিও এতে রাজি হয়ে যায়। পড়াশোনা করতে করতে সন্ধ্যা নেমে আসে, তাই আদির বাবা তাকে নিতে আসে। তখন ম্যাডাম নিংসি বলে পড়া শেষ হলে সে নিজেই আদিকে তার বাড়িতে রেখে আসবে। এরপর সে মাগরিবের নামাজ পড়ার জন্য তার রুমে যায়। আদি সেখানেই নামাজ পড়ছিল। হঠাৎ মনে হয় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি নামাজ শেষ করে ম্যাডাম নিংসিকে ডাকতে থাকে। তখন হঠাৎ তার সামনে রক্তাক্ত অবস্থায় সামানকে দেখতে পায়। সামান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তখন আদির চোখ দুটো একদম সাদা হয়ে যায়। তার চেহারাটা একদম ভয়ঙ্কর রূপ ধারণ করে, অর্থাৎ তার ভিতরে জিন ঢুকে পড়েছে। সেই রাত্রে ফজরের নামাজ পড়ার জন্য আদিকে তার বাবা ডাকতে আসে। তখন সে দেখে আদি একভাবে দেওয়ালের দিকে তাকিয়ে মাথা ঠুকে যাচ্ছে। আদির চোখ মুখ দেখে তার বাবা ভয় পেয়ে যায়। তিনি বাড়ির বাইরে এসে দেখে পাগলটা একটা ফুটো দিয়ে সব কিছু দেখছে। তাকে কিছু বলতেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে দরজার পাশে একটা তাবিজ ঝুলতে দেখা যায়। পরের দিন স্কুলে ক্লাস শেষে আদি একাই মন খারাপ করে বসেছিল। তখন আয়ু তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু আদি তার কোনো কথার উত্তর দেয় না। আয়ু ওখান থেকে বের হওয়ার সময় তার হাত থেকে মিস ওরোর দেওয়া কলমটি পড়ে যায়। আয়ু কলমটা তুলতে গেলে মিস ওরো পেছন থেকে তার হাতটা ধরে ফেলে। আয়ু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পেছন দিকে তাকিয়ে দেখে আদি আর ওখানে বসে নেই। সে তাড়াতাড়ি করে আদিকে খুঁজতে সাইকেলে করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। তখন মাঝ রাস্তায় পথ আটকে দাঁড়ায় সেই পাগলটা। অন্যদিকে দেখা যায় বন্ডার নামের একটা ছেলে বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎ তার নজর পড়ে সামনের জঙ্গলের দিকে। আদি তাকে খেলার জন্য ইশারায় ডাকছে। সে কিছু না ভেবেই আদির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর বন্ডারের মা বেরিয়ে আসলে দেখে ছেলে কোথাও নেই। ছেলেকে আশেপাশে খুঁজে কোথাও পাওয়া গেল না। সন্ধ্যার পর গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে জঙ্গলের দিকে আদি ও বন্ডারকে খুঁজতে বের হয়। কিন্তু সেই রাত্রে অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এরপর থেকে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বেরোতে চায় না। পরের দিন ক্লাস চলাকালীন ম্যাডাম নিংসি সবাইকে বলে দেয় ক্লাস শেষে সবাই যেন তাড়াতাড়ি করে বাড়ি ফেরে, কারণ সন্ধ্যা নেমে আসলেই অঘটন ঘটতে পারে। এসবের মাঝে আয়ুর নজর ছিল ম্যাডাম নিংসির ওপর। ছুটি হতেই ম্যাডামকে থামিয়ে আয়ু হঠাৎ ওনার হাতে একটা তাবিজ ঠেকিয়ে দেয়। ম্যাডাম তাবিজটা ছুঁড়ে ফেলে দেয়। দেখে মনে হলো কিছুক্ষণের জন্য ম্যাডাম অসুস্থ হয়ে পড়ল। ম্যাডাম নিজেকে সামলে এই ব্যাপারে আয়ুকে জিজ্ঞেস করে। তখন আয়ু উত্তর দেয়
এটা আপনার সুরক্ষার জন্য নিয়ে এসেছি। ম্যাডাম আয়ুকে ধন্যবাদ জানায় তাকে নিয়ে ভাবার জন্য। ইতিমধ্যেই বিকেল হয়ে আসলে গ্রামের সবাই বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কারণ সন্ধ্যা নেমে আসলে গ্রামে অঘটন ঘটতে শুরু করে। যাই হোক, আয়ু সাইকেলে নিয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়। তখন আয়ুর বাবা তাকে যেতে বারণ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। রাস্তায় যেতে যেতে আয়ু দেখতে পায় আদি রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝে বসে কিছু একটা করছে। আয়ু ওর নাম ধরে ডাকতেই একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আয়ুর দিকে ঘুরে তাকায়। হাতে আছে একটা ধারালো হেসে। হঠাৎ হেসেটা নিয়ে আয়ুকে তাড়া করে। আয়ু ভয়ে পালাতে শুরু করে। একজন মহিলা লক্ষ্য করে আয়ুকে মারার জন্য আদি পিছন পিছন দৌড়াচ্ছে। মেয়েটা কোনোভাবে আয়ুকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নেয় আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। কিন্তু আদি বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে আয়ুকে মারতে যায়। ঠিক তখনই একজন লোক এসে আদিকে মেরে অজ্ঞান করে দেয়। এইদিকে রহিম মহিষদের পাশ থেকে বন্ডারের মৃতদেহ উদ্ধার করে। গ্রামে নেমে আসে শোকের ছায়া। আয়ু বাড়িতে না ফিরলে ওর বাবা বাইরে এসে দেখে দোকানের সামনে টেবিলের ওপর সাদা কাফন পরানো একটা লাশ পড়ে রয়েছে। কাপড়টা সরাতেই সামানের পচা গলা মুখটা দেখতে পায়। লোকটা ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে আদিকে সবাই মিলে ধরে রাখতে পারছিল না, তাই আদিকে শান্ত করার জন্য মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। মসজিদের ইমাম আদির মাথায় হাত রেখে কিছু দোয়া পাঠ করে। কিছুক্ষণ পর সে শান্ত হয়ে যায় আর রক্ত বমি করে ফেলে। এখানে গ্রামের সবাই বুঝে যায় আদির ওপর জিন ভর করেছে, তার জন্যই সে এমনটা করেছে। কিন্তু তারা এখনো বুঝতে পারছে না এসবের পিছনে আসল রহস্যটা কি। আদির বাবা তখন একটা তাবিজ নিয়ে এসে সবাইকে দেখায় এবং বলে, গত রাত্রে কার্তা তার বাড়ির সামনে এই তাবিজটা রেখে গিয়েছিল। সে নিশ্চয়ই কিছু একটা জানে। এখানে আমরা বুঝতে পারি এই পাগলটা হলো 30 বছর আগেকার আঙ্গুল হারানো সেই কার্তা। এবার আয়ুর বাবা বলে সে ওর স্বামীর মৃত্যুর দিন তার বাড়ির সামনে একটা তাবিজ দেখেছিল। সবাই এখন কার্তাকে সন্দেহ করে, তার সবাই মিলে তার বাড়িতে ছুটে চলে যায়। কার্তা তখন ঘরের মধ্যে জাদু টোনা করছিল। এটা দেখে গ্রামের লোকেরা কার্তাকে ঘর থেকে বের করে মারতে শুরু করে। তখন কার্তা সবাইকে বোঝানোর চেষ্টা করে গ্রামে খারাপ জিনের প্রভাব রয়েছে আর তার জন্যই গ্রামে একের পর এক মৃত্যু ঘটছে। কিন্তু কেউ তার কোনো কথা বিশ্বাস করে না। তারা যখন কার্তাকে মেরেই ফেলবে তখন গ্রামের প্রধান এসে সবাইকে থামায় এবং কার্তাকে বেঁধে তার বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে আয়ুর সাথে ম্যাডাম নিংসি দেখা করতে আসে। তাকে দেখে আয়ু চমকে যায়। ম্যাডাম আয়ুকে বলে, রাত্রে তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা আমি শুনলাম। আশা করি তুমি এখন ভালো আছো। তুমি কি করে ভালো থাকবে বলো? শুনলাম কাল রাত্রে গ্রামের সবাই কার্তার বাড়ি গিয়েছিল। খবর পেয়েছি তুমি ওনাকে মাঝে মধ্যেই কার্তার বাড়িতে যেতে। কথাটা শুনতেই আয়ু চমকে ওঠে আর ব্যাগ থেকে সেই তাবিজটা বের করে হাতে নেয়। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন আয়ু কার্তার বাড়িতে আসলে কার্তা আয়ুকে একটা তাবিজ দিয়ে বলে, এটা তোমার নতুন ম্যাডামের শরীরের কোনো অংশে স্পর্শ করে দেখো। ম্যাডাম যদি অদ্ভুত আচরণ করে তাহলে তুমি বুঝবে সে একটা জিন। আয়ু, তোমাদের ম্যাডাম কোনো সাধারণ মানুষ নয়, সে একটা খারাপ জিন। বাচ্চাদের ভক্ষণ করে বেঁচে থাকে। তোমরা কেউ সুরক্ষিত নও। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো, তাই এই তাবিজটা আমি তোমাকে দিলাম। এটা একবার হলেও ম্যাডামের শরীরে স্পর্শ করাবে। ততক্ষণে আমি চেষ্টা করব গ্রাম থেকে ওকে তাড়িয়ে দেওয়ার। এখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। এসব জেনে আয়ুর ভয় লাগাটা স্বাভাবিক। এখন ম্যাডাম ফিসফিস করে আয়ুকে বলে, সবার সময় এসেছিল, সামানের সময় এসেছিল, আদির এসেছিল, তোমারও আসবে। একটু অপেক্ষা করো। তোমার প্রিয় ম্যাডাম আর কতদিন তোমাকে রক্ষা করবে। এই বলে তিনি বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে আয়ু ছুটে যায় কার্তার কাছে। কার্তাকে একজন গার্ড পাহারা দিচ্ছে। গার্ড বাথরুমে গেলে এই সুযোগে আয়ু কার্তার ঘরে ঢুকে পড়ে আর তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। সে কার্তাকে বলে, আদির জীবন ঝুঁকিতে আছে, তাকে যা করেই হোক আপনাকে বাঁচাতেই হবে। তখন কার্তা আজানের শব্দ শুনে ভয় পেয়ে যায়। আয়ু তার মনে সাহস জাগিয়ে তোলে। তখন কার্তা আদিকে বাঁচানোর জন্য আয়ুকে যেতে বলে আর সে যাবে ম্যাডাম নিংসিকে শেষ করতে। কার্তা পেছন থেকে গার্ডকে মেরে অজ্ঞান করে দেয়
আয়ু ছুটে যায় আদিকে বাঁচানোর জন্য, আর কার্তা যায় ম্যাডাম নিংসি অর্থাৎ জিনকে শেষ করতে। কার্তা ম্যাডামের বাড়ি পৌঁছে দেখে ম্যাডাম নিংসি আসল রূপে বসে আছে। সে কার্তাকে দেখা মাত্রই বলে, কার্তা, আমার এখনও মনে আছে তোমার আঙুলটা মিষ্টি ছিল। আচ্ছা, তোমার বন্ধু রাজাদের কিংবা ওয়াতির কথা মনে পড়ে না? কথাটা বলেই ম্যাডাম বেরিয়ে আসে ওয়াতির রূপ ধারণ করে। ঘটনা এখান থেকে ফিরে যায় 30 বছর আগের সেই রাত্রে। জঙ্গলে ওয়াতির জ্ঞান ফিরে আসলে চারিদিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই সামনে একটা জিনকে দেখতে পায় এবং তার হাতে রয়েছে রাজাতের কাটা মাথা। সিন বর্তমানে ফিরে আসে। কার্তা বুঝতে পারে জিন তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে। কার্তা বুঝে যায় এইভাবে জিনকে থামানো যাবে না, তাই সে দৌড়ে চলে যায় জঙ্গলের মাঝে সেই পাথরটার কাছে যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। তবে জঙ্গলের অন্য পথে এগিয়ে চলেছে আদি 30 বছর আগেকার সেই জায়গায় এবং তার পিছু নিয়েছে আয়ু। কার্তা পাথর সহ গাছের গুঁড়িতে আগুন দিতে গেলে কেউ যেন বারবার করে তার দেশলাইয়ের আগুনটি নিভিয়ে দিচ্ছে। ততক্ষণে আদি পৌঁছে যায় জিনের কাছে, তার ধারালো নখ বিশিষ্ট আঙ্গুল। ক্রমশ আদি তার দিকে এগিয়ে যায়। আয়ু তাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু আদি তার কোনো কথা শুনতে পায় না। এদিকে কার্তা অনেক চেষ্টা করে আগুন লাগানোর, কিন্তু জিন রাজাতের রূপ ধারণ করে তাকে হন্ট করতে থাকে। কিছুক্ষণ এইভাবে চলার পর সে বুঝতে পারে ভয়ে থেমে থাকলে হবে না, তাই আল্লাহর নাম নিয়ে কার্তা আগুনটাকে ছুড়ে দেয় গাছের গুঁড়ির দিকে। সঙ্গে সঙ্গে ওখানে আগুন লেগে যায়। জিনটা তখন ভয়ানকভাবে চিৎকার করতে শুরু করে। কার্তা এইসব কিছু না শুনে জোরে জোরে আজান দিতে শুরু করে। তার আওয়াজটা গোটা জঙ্গলে হাওয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। আজানের শব্দ শোনা মাত্রই জিন ধীরে ধীরে আকাশের সঙ্গে মিশে যায়। তখন আয়ু ছুটে এসে তার বন্ধুকে ধরে ফেলে। এভাবেই আদি কার্তা ও আয়ুর জন্য বেঁচে যায়। শোনা যায় সেদিনের পর থেকে জিনটাকে আর দেখা যায়নি। সো এই ছিল আজকের মুভির গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।